ছাত্রদল গোপনে কোনো কিছু ছাত্রদলের সাথে নাই। গোপন শব্দ তাহলে এই যে কমিটিতে ছাত্রলীগের মধ্যে প্রকাশ পাচ্ছে কিভাবে? এটা আপনাদের তো হাজার হাজার পাচ্ছে, আপনাদের লাখের কোটায় পাচ্ছে তো। আমাদের লাখের কোটা একজনও সুনির্দিষ্টভাবে বের হলে আমরা তাকে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছি। আপনাকে আমি বলি আইআইইউসিতে 100 বার দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, আগের প্রেসিডেন্ট সবাই ছাত্রলীগের দায়িত্ব ছিল। আর কোনো বক্তব্য নাই তো, এই কারণে একই বক্তব্য দিন, আপনাদের তো বক্তব্য নাই। বলতে হয় কারণ 10 মিনিট কথা বলে ছাত্রদল 8 মিনিট ছাত্র শিবির নিয়ে কথা বলবে, 11 মাসে একই কথা বলছে। যাকে বাংলাদেশের সকল গণমাধ্যম প্রকাশ করেছে, এরকম একজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন? 2 দিন আগে দেখবেন আইআইইউসিতে তারা কমিটি দিয়েছে, সেক্রেটারি যাকে দিয়েছে সে ছাত্রলীগে ছিল, এবং এই অভিযোগ এনে তাদের দেয়া কমিটির 4 জন আবার বহিষ্কার মানে পদত্যাগ করেছে। এই হচ্ছে ছাত্রদলের কমিটি দেওয়ার হিস্ট্রি। আর 11 মাস তাদের পর্যালোচনা করার সুযোগ হয় না একটা কমিটি দিতে গিয়ে যে এখানে ছাত্রলীগ আছে কি নাই, এরপরে তাদেরকে আবার বহিষ্কার করতে হয়। তো এইগুলো যেহেতু পর্যালোচনা করারই সময় হয় না, আমরা যাকে কমিটি দিই তাদেরকে পর্যালোচনা করেই কমিটিতে দেওয়া হয়। আমি বলি, আমরা 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের সকল ক্যাম্পাসে খুব নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনগুলো কাজ করছে। বরং আমি একটি বিষয় একটু বলতে পারি, ধরুন এই গত 1 বছরে যদি কোনো ছাত্র সংগঠন অন্য কোনো ছাত্র সংগঠনের উপর হামলার কথা যদি বলি, তাহলে আমি 2টি ঘটনা স্পেসিফিক করতে পারি। একটি আপনার মনে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে সমাজতান্ত্রিক ছাত্রপন্থের নেতাকর্মীদের উপর শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। আরেকটি চট্টগ্রামে আমি বলতে পারি, সেটা হচ্ছে একজন মানবাধিকার কর্মী একই সাথে বামপন্থী নারী কর্মীদের উপর ছাত্র শিবির হামলা করেছে। এরকম 2টি ঘটনা 2 শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে। এর বাইরে ক্যাম্পাসে না, এর বাইরে আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না যে ছাত্রদল অন্য কোনো ছাত্র সংগঠনের উপর এরকম সামান্যতম যেটি হামলার বিষয়টি আশঙ্কা করেছে। ছাত্রদলকে ইঙ্গিত করে বলেছিলেন, জানি না, বলছিল যে নিরাপত্তার সংখ্যা কেন, আপনি ভালো বলতে পারবেন, নাসির বলছেন। এটা কয়েকটা বিষয় হিস্ট্রিক্যালি বিষয়টা যদি একটু আপনি দেখেন, 90-এর দশকে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমি স্পেসিফিক্যালি যেহেতু খুলনার ঘটনাগুলো এখন কিন্তু অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। একটু হিস্ট্রিক্যাল বিষয়টা বলি। 90 সালের ঘটনার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত জিএস এবং ভিপিকে সেখানে জবাই করে হত্যা করা হয়েছিল তৎকালীন ছাত্র দলের যারা ছিল তাদের মাধ্যমে, মুন্সি আব্দুল হালিম এবং আমানুল্লাহ আমানকে। সেইখানে আমাদের এই জায়গার পরবর্তীতে এসে 19 সালে যখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে দেখেছি ছাত্র দলের হাতে, মানে যাদের হাতে ক্ষমতা আছে এবং প্রশাসন যাদেরকে ফেভার করছে, না আমি 19 সালে ফেভার করছে ছাত্রলীগ ছিল, হ্যাঁ ছাত্রলীগকে ফেভার করেছে, তাদের অধীনে এগেইনস্টে যারা ছিল, সেটা বিপিন নূরের প্যানেল অথবা ছাত্র দলের প্যানেল বা বামদের প্যানেল, সবার গায়ে কিন্তু আঘাত করা হয়েছে। এর একটা কনসিকুয়েন্স আছে। দ্বিতীয়ত হচ্ছে লাস্ট পর্যায়ে গিয়ে কুয়েটের যে বিভৎস ঘটনা, যে অস্ত্র নিয়ে তাকে হামলা করা হলো কুয়েটের ছাত্রদের উপরে, এটা তো একটা সংখ্যার উদ্রেক করেছে। রিসেন্টলি ছাত্র দলের পক্ষ থেকে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে, যেগুলো ছাত্রলীগ দিত, এটা তো আশঙ্কা তৈরি করে। তারা স্ববিরোধী স্লোগান দিচ্ছে যদিও, এই জিনিসগুলো সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তারা ক্যাম্পাসে কি স্লোগান দিয়েছে? তারা ক্যাম্পাসে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন তারা টিএসসি পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছে, তখন তো তারা স্লোগান দিয়েছে একটা শিবির ধরে ধরে জবাই কর, এই কথাগুলো বলা। এরপরে হচ্ছে বলছে নিজেদের স্ববিরোধী কিছু স্লোগান তারা দেয়, যে জিনিসটা নিজেদের গায়ে যায় কিন্তু বুঝে না। যেমন তারা বলে যে স্বৈরাচার, দিল্লি গেছে স্বৈরাচার আর পিন্ডি যাবে হচ্ছে রাজাকার। তো রাজাকারের তালিকা তো আওয়ামী লীগ একটা প্রচার করছিল বা প্রকাশ করছিল, পরে ডিলিট করে দিয়েছে, নিজেদের বিপক্ষে যায় তাই। সেখানে ফার্স্ট র্যাঙ্কিং এ আওয়ামী লীগ, সেকেন্ড র্যাঙ্কিং এ তো বিএনপির, এরপরে থার্ড র্যাঙ্কিং এ জামাতের 37 জন আছে, বিএনপির। তার মানে হচ্ছে এখন রাজাকার যদি পিন্ডি যায়, এই বক্তব্য দেওয়ার মানেটা কি? মানে হচ্ছে নিজেদের ব্যাপারগুলো নিজেরা হাইলাইট করছে। একই রকম ছাত্রলীগ যে আচরণগুলো করতো, যে মানে চিৎকার করে করে যে কথাগুলো বলতো, সেই কথাগুলো বলছে, কিন্তু বিগত সময় ছাত্র দলের সাথে ছাত্রলীগ ফেভার পেয়েছে সরকারের, তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, এখন তো বিএনপি ক্ষমতায় নাই, তাহলে ছাত্রদল তো ফেভার পাওয়ার কথা না। না, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের প্রক্টোরিয়াল বডি বা হচ্ছে যে স্ট্রাকচার, সেখানে তো বিএনপির যথেষ্ট পরিমাণে পদধারীর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে আছে, অথবা যে কমিশন গঠন করা হবে সেখানে বিএনপি অনেক শিক্ষকরাই, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন, তার যিনি কমিশনার পরিচালক প্রধান, তিনি তো বিএনপির লোক, বা হচ্ছে নিচের দিকে যাদেরকে কমিশনার হিসেবে দেওয়া হয়েছে বিএনপি পন্থী শিক্ষক, এবং তাদেরকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সাদ্দাম ভাই যে অভিযোগ করলো, শুরুতে আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি মাননীয় উপাচার্য দায়িত্ব রয়েছেন, তিনি অনেকেই বলে থাকেন, আমি বলেছি যে উনি ছাত্র শিবিরের পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো তথ্য বিবরণী প্রকাশ করেন না। শুধু মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, মাননীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একই অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর কি অবস্থা, এটা আমি বললাম না, এটা আপনি এটি ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন। আপনি সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েই বক্তব্য দিয়েছিলেন, আপনি যেখানে বললেন যে ভিসি শিবিরের কথা ছাড়া এক পাওয়া নড়ে না, সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে বলেছিলেন যে শিবিরের আসল রূপ দেখতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যান। কি আছে? এটি হচ্ছে আমি গণমাধ্যমে অর্ধেক অংশ আসছে, বাকি অর্ধেক আসেনি, মানে হচ্ছে অর্ধেক অংশ। সেটি হচ্ছে আমি বলেছি
যে শিবিরের আসল রূপ দেখতে গেলে চট্টগ্রামে যেতে হবে, চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, এটুকু বলেছি। মানে ভুল এসেছে এটুকু বলিনি, অর্ধেক এসেছে। দেখুন আমি একটু আগেও যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের ক্যাম্পাসে দুটি ঘটনা ঘটেছে, যে অন্য ছাত্র সংগঠনগুলোর উপর হামলা, যেটি গত 17 বছর আমরা ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে। এই দুটি ঘটনাতে ছাত্র শিবির জড়িত, একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আরেকটি আপনি চট্টগ্রামে ভাই বললো যে এটি শিক্ষা প্রতিষ্ঠানে না, চট্টগ্রাম কলেজের পাশে, চট্টগ্রাম কলেজের ঘটনাকে নিয়ে চট্টগ্রামে হয়েছে, যেখানে একজন নারী কর্মী, যিনি বামপন্থী নারী কর্মী ছিল, তার উপর হামলা করা হয়েছে, যিনি অতীতে ছাত্র শিবিরের রাজনীতি করতেন, এখন জামাতের রাজনীতি করছেন। আশঙ্কা অন্য জায়গায়, আশঙ্কা হচ্ছে তাকে যখন পুলিশে ধরেছে, পুলিশের ধরে তাকে জেল থেকে তিনি যখন মুক্তি পেয়েছেন, তারপরে আমরা দেখলাম তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এখন আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া চট্টগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের এক ধরনের এটি সন্ত্রাসী কার্যক্রমই রয়েছে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম, কিন্তু চট্টগ্রামের বেলায় অন্য কার্যক্রম। আপনি দেখেন যে কয়েকদিন আগে চকবাজারের একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে একটি মব তৈরি হয়েছে। সেখানে অতীতে ছাত্রলীগ করেছে এরকম একজন ছাত্রলীগের সন্ত্রাসীকে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে দিয়েছে। পরক্ষণে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এসে বলেছে যে এই ছাত্রলীগের কর্মী তাদের নাকি শিবিরের কর্মী। এই যে একটি উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে উত্তেজনায় প্রথম ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, তারপর হামলা থেকে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এটি এই ঘটনা বললাম। এটি চট্টগ্রাম কলেজে আমরা শহীদ ওয়াসিম আকরামের হচ্ছে যে প্রোগ্রামটি হয়েছে 16 জুলাই, আমরা একটি স্মরণ সভা করতে গিয়েছি। সেখানে মাননীয় প্রিন্সিপাল, যিনি অতীতে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, তিনি দায়িত্ব রয়েছেন, তিনি কোনোভাবে শহীদ ওয়াসিমের স্মরণ সভা করতে দেননি। আমি নিজে ওনাকে ফোন করেছি, অনুরোধ করেছি, উনি বলেছেন না, শহীদ ওয়াসিমের কোনো স্মরণ সভা এখানে করা যাবে না, শহীদ ওয়াসিম রাজনৈতিক কর্মী। সুতরাং আমার যেটি বক্তব্যের স্পেসিফিক ছিল সেটি হচ্ছে চট্টগ্রামের প্রতিটি ক্যাম্পাসে শিবিরের যে স্বাভাবিক রাজনীতি, সেটি আপনি চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখবেন না। সেখানে একটা উল্টো চিত্র, সেখানে এক ধরনের দখলদারিত্ব আছে, বয়ের রাজনীতি আছে, হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু এটি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কোনো বাধার মুখে পড়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? না, আমরা এখন বাধার মুখে পড়ে নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত আপনি কখনো পড়ছেন কিনা? আমি তো এর আগে দায়িত্বে ছিলাম না। আপনারা চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম করছেন, স্বাভাবিক কার্যক্রম করছেন না, এটি খুব সুনির্দিষ্ট করে নাসির বলল। এটা ভাই যেটা বললেন নাসির ভাই, আমরা সম্মানের সাথে তাকে বলছি, তারা তো স্পেসিফিক ভাবে হয়তো সে একটা কথা বলছে, চিটাগাঙে ছাত্র শিবিরকে দেখতে হলে চিটাগাঙে যেতে হবে, আর ছাত্র দলকে দেখতে পুরো বাংলাদেশি থাকাই যথেষ্ট, ছাত্রদের আর উকি মেরে অন্য জায়গায় দেখতে হবে না। মানে এমন হচ্ছে চিটাগাঙে তো ছাত্ররা যেতে পারবে না, তাই একটা শব্দ ব্যবহার করছে যে অন্য জায়গার ছাত্রদের কাছে এই প্রোডাক্টটা যাতে বিক্রি করা যায়। আসলেই হচ্ছে ছাত্র দলের কর্মকাণ্ডগুলো দেখেন, বিগত এই 11 মাস আন্তঃকন্দলের কারণে 5 জন মারা গেছে। তাহলে সন্ত্রাসী কাজটা কারা করছে? চিটাগাঙে কিছুদিন আগে আমাদের কয়েকজন ভাইকে কোপাইছে রাতের বেলা, সেখানে একজন ভাইকে তারা জোর করে ধরে নিয়ে গেছে, তাদের চাঁদাবাজির বিরুদ্ধে চকবাজারে কথা বলার কারণে ওত পেতেছিল। এবং কে ওত পেতেছিল? যে বহিষ্কৃত যুব দলের ওইখানে নেতা ছিল। রাতের বেলায় আমাদের ওই ভাইকে ফ্রি পেয়েছে, তাকে ফাঁকা পেয়েছে, তাকে ধরে এরপরে পিটিয়ে পুলিশের কাছে দিয়ে আসে। পুলিশের সাথে যখন এটা নিউজ, আমি তো শেষ করি তারপরে একজনকে ধরে অসত্য কথা, এরপরে দেখেন রাজনৈতিকভাবে তারা কতটা দেউলিয়াতের মধ্যে আছে। যে নেতাকে তারা আগে বহিষ্কার করছে, সেই নেতাকে পরে আবার নেতা হিসেবে তারা স্বীকার করে নিচ্ছে। অথচ যখন আবার ধরা পড়লো সকালবেলা, পুলিশ যখন এই হামলা করার কারণে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে গেল ছাত্র শিবিরের, তখন সকালবেলা পুলিশ আবার কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করলো। ওই গ্রেপ্তারের প্রতিবাদে তারা আবার মিছিল বের করেছে। পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ এবং সিসিটিভি ক্যামেরায় দেখেছে রামদাও বা হচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে কারা হামলা করছে, সেখানে ছাত্র শিবিরের হাতে কি ছিল, কি হামলাটা ছাত্র শিবির সেখান থেকে করছে। তার মানে সে কোপাবে, আমাদের জবাই করবে, হত্যা করবে, স্লোগান দিবে, কিন্তু তাদের ব্যাপারে কোনো কথাও বলা যাবে না। যদি কথা বলা হয় তাহলে যত সব মানে অসত্য কথাগুলো তারা বানিয়ে বানিয়ে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। তবে আপনারা একটা বিষয় দেখবেন যে রাজনীতির ক্ষেত্রে ছাত্র দলের যখন বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে ইদানিং দেখবেন 10 মিনিট কথা বললে 9 মিনিট 8 মিনিট ছাত্র শিবির নিয়েই কথা বলে। এটা ছাত্রলীগের ক্ষেত্রে আমরা একই রকম দেখতাম। আমাদের বক্তব্যের ক্ষেত্রে আমাদের নিজস্ব এজেন্ডা, নিজস্ব কর্মসূচি নিয়ে আমরা কথা বলি। আমরা চাই না কোনো কাদা সরাসরির মধ্য দিয়ে একে অপরের সাথে মিস কমিউনিকেশন এবং একটা রিলেশনশিপ ডেভেলপ করুক। এবং 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আমরা এটা মেনটেন করার যথেষ্ট চেষ্টা করি। হয়তো টকশোতে এসে আপনারা বারবার জিজ্ঞাসা করার খাতিরে দুই একটা শব্দ বলি। আমাদের কাছে যে পরিমাণে তাদের অপকর্মের আর্কাইভ আছে, 950 পেপার কাটিং আমার কাছে আছে, 950 পেপার কাটিং, এবং তাদের যে হত্যাকাণ্ডের ঘটনা ওগুলো সব ওগুলো একটা যদি ইনসার্ট করেন পত্রিকায়। আপনার একটি মন্তব্য ধরেই নাসির একটি মন্তব্য করেছেন, আমি কোরআন কোট বলি, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় সঙ্গীতের চর্চাকে বাধাগ্রস্ত করে, এটি বলেছিলেন। জি, ঠিক কিনা? এই জন্য সে বলেছে শিবির জাতীয় সঙ্গীত মানে না, তাই ঐক্য অসম্ভব ছাত্র শিবিরের সঙ্গে। আপনারা জাতীয় সঙ্গীত কেন মানেন না বাংলাদেশের? এটা কবে থেকে না মানছি আমরা? আমাদের স্টেটমেন্ট কবে দিয়েছি? ফরমালি আমি কবে বলেছি? বা কেন্দ্রীয় সভাপতি বলেছে কবে? এগুলো মানে একটা ইস্যু নিয়ে আসে। মানে ইস্যুটা হচ্ছে ওই যে বিভেদ তৈরি করার মানসিকতা যদি থাকে, বা হচ্ছে গ্যাঞ্জাম বাঁধাতে গিয়ে গায়ে পরে ঝগড়া বাঁধাতে হবে, এই কারণে ইস্যু বলতে হবে। জাতীয় সঙ্গীত আমরা কবে অস্বীকার করছি? আর এটা অস্বীকার করে আমাদের লাভটা কি? কেনই বা অস্বীকার করবো? আমরা তো বারবার বলছি এদেশের জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত আমরা স্বীকার করি। জাতীয় সঙ্গীত আমাদের ডেকোরামের মধ্যে তো জাতীয় সঙ্গীত ফরমালি গেতে হবে, এটা তো ছাত্র দল বা অন্যান্য দলের মধ্যেও নাই। আমাদের স্বাভাবিক প্রোগ্রাম হয়, আমরা যখন ন্যাশনাল লেভেলে
প্রোগ্রাম করি, তখন প্রয়োজনের আলোকে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এবং জাতীয় সঙ্গীতের ব্যাপারে তো আমরা ইনফরমালি বা ফর্মালি কোনো ধরনের বক্তব্য কখনো রাখিনি। সুতরাং এই জিনিসটা নিয়ে এসে অযাচিত একটা রাজনীতি করার তো কোনো মানে হয় না। বলতে দেন, সেটি হচ্ছে এটি এই যে বক্তব্য, এটি তো এমনি গতানুগতিক দ্বারা যে বক্তব্য হচ্ছে তা না। আপনি দেখেছেন শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করেনি। আমরা 2012 সালে যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল তখন আমরা অংশগ্রহণ করিনি। আপনার মনে আছে তখন প্রথম আলো বলেছে শুধু ছাত্রদল, আর সবাই সেখানে ছিল। আমরা তখনও সেটাকে বলেছি, আমাদের দল বলেছে, বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন কোনোভাবে গণজাগরণ মঞ্চকে স্বীকৃতি দেয়নি এবং বাংলাদেশে প্রকাশ্যে প্রথম রাজনীতিবিদ হিসেবে গণজাগরণ মঞ্চের বিরোধিতা করেছেন। এখনো যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা দেখেছি যে যারা ঐক্যবদ্ধভাবে সেখানে আন্দোলনে গিয়েছে, সেই আন্দোলনে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল শাহবাগে, তখন কারা বিরোধিতা করেছিল, সেই বিরোধিতা জায়গা থেকে যে বিরোধ তৈরি হয়েছিল, বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, আপনারা দেখেছেন। কোনোভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সামান্যতম চেষ্টা করা হয়েছে, তাদেরকে পানির বোতল পর্যন্ত মারা হয়েছে। সুতরাং যারা সেখানে উপস্থিত ছিল তারা তো সবাই বলেছে যে কারা জাতীয় সঙ্গীতের গাইতে বিরোধিতা করেছেন। আর আপনি যেটি বলেছেন, সাদ্দাম ভাইকে বলুন যে ছাত্র শিবিরের কবে কোন প্রোগ্রামে জাতীয় সঙ্গীত আদৌ গাওয়া হয়েছে, আপনাকে ইনভাইট করা হবে, আপনি আমাদের প্রোগ্রামে আসবেন। এখন সারা দেশে আমাদের এপ্লাস সংবর্ধনা হচ্ছে, এখানে আপনাকে ইনভাইট করা হবে, আসবেন। একটি প্রোগ্রামে দেখেছি যেখানে জাতীয় সঙ্গীতকে কোনোভাবে গাইতে দেওয়া হয় না। আমরা অনেক কারণে এটা আপনারাই দেন নাই। আমি যদি বলি ছাত্রদল গোপনে গিয়ে ওইখানে বাধাটা সৃষ্টি করে সৃষ্টি করতে চাইছে, ছাত্রদল গোপনে কোনো কিছুই করে না। ছাত্রদল রাজনীতিতে 100% প্রকাশ করে, এটা তো করতে পারে না। ছাত্রদল গোপনে কোনো কিছু ছাত্রদলের সাথে নাই। গোপন শব্দ, তাহলে এই যে কমিটিতে ছাত্রলীগের মধ্যে প্রকাশ পাচ্ছে কিভাবে? এটা আপনাদের তো হাজার হাজার পাচ্ছে, আপনাদের লাখের কোটায় পাচ্ছে তো। আমাদের লাখের কোটা একজনও সুনির্দিষ্টভাবে বের হলে আমরা তাকে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছি। আপনাকে আমি বলি আইএলসিতে 100 বার দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, আগের প্রেসিডেন্ট সবাই ছাত্রলীগের দায়িত্ব ছিল। আর কোনো বক্তব্য নাই তো, এই কারণে একই বক্তব্য দিন, আপনাদের তো বক্তব্য আর নাই। বহুবার বলতে হয়, কারণ 10 মিনিট কথা বলে ছাত্রদল 8 মিনিট ছাত্র শিবির নিয়ে, না আমরা বোর্ড আনকোড একই কথা বলবে, 11 মাসে একই কথা বলছে। যাকে বাংলাদেশের সকল গণমাধ্যম প্রকাশ করেছে, এরকম একজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন। 2 দিন আগে দেখবেন আইআইইউসি-তে তারা কমিটি দিয়েছে, সেক্রেটারি যাকে দিয়েছে সে ছাত্রলীগে ছিল, এবং এই অভিযোগ এনে তাদের দেয়া কমিটির 4 জন আবার বহিষ্কার পদত্যাগ করেছে। এই হচ্ছে ছাত্রদলের কমিটি দেওয়ার হিস্ট্রি। আর 11 মাস তাদের পর্যালোচনা করার সুযোগ হয় না একটা কমিটি দিতে গিয়ে যে এখানে ছাত্রলীগ আছে কি নাই, এরপরে তাদেরকে আবার বহিষ্কার করতে হয়। তো এইগুলো যেহেতু পর্যালোচনা করারই সময় হয় না, আমরা যাকে কমিটি দিই তাদেরকে পর্যালোচনা করেই কমিটিতে দেওয়া হয়। আমি বলি